যে শিক্ষক সে ছাত্রছাত্রীদের অবমাননা করতে পারে না, তাদেরকে বকা দিতে পারে, তাদেরকে পানিশ করতে পারে, চ্যাস্টাইজ করতে পারে, কিন্তু তাদেরকে অসম্মান অবমাননা করতে পারে না একজন সত্যিকার শিক্ষক। সো জি। এর জন্য আমি যে এই ডক্টর জাফর ইকবাল সাহেব কথিত শিক্ষক হয়তো একসময় ছিলেন, আমি জানি না ভাই, কিন্তু যে কথাগুলো উনি বলেছেন ছাত্রদের সম্বন্ধে, তারপর মানে ভাই উনি যদি শিক্ষক হন তাহলে আমি শিক্ষক না। অধ্যাপক জাফর ইকবাল বলেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, কারণ সেখানে গেলেই নাকি রাজাকারের মুখ দেখতে হবে। আপনি কি বলবেন? মানে এমন না যে অধ্যাপক জাফর ইকবাল সাহেবের সাথে আমার কোনো ভালো পরিচয় নেই, জীবনে একবার দুবার বোধহয় ওনার সাথে দেখা হয়েছে। এমনি ওনার লেখার সাথে আমি পরিচিত, এবং উনি যেহেতু একজন পরিচিত ব্যক্তিত্ব সেহেতু ওনার সম্বন্ধে সেইভাবে আমি পরিচিত। তবে ওনার কাছ থেকে ভালো কিছু শোনার আশা দিয়ে আমি করে বসেছিলাম, কখনো তাও না। কারণ এর আগে যখন শাহবাগে আন্দোলন হলো, তখন শাহবাগে আন্দোলনের এক পর্যায়ে আমরা সবাই জানি যে শাহবাগের আন্দোলন এক পর্যায়ে যে এটা ছাত্রদের বা তরুণদের আন্দোলন থেকে ফ্যাসিবাদ যে এই আওয়ামী সরকার তাদের ছাত্র লীগ এই আন্দোলনটা দখল করে নেয়, এবং এই আন্দোলনটা দখল করে নেওয়ার পর খুব জোরে জোরে ওই আওয়ামী আন্দোলনের হয়ে অনেক বক্তব্য রেখেছিলেন এই ডক্টর জাফর ইকবাল সাহেব, এবং ওখান থেকে ওনার জন্য ওনার প্রতি আমার তেমন কোনো শ্রদ্ধাবোধ বা কিছু ওখান থেকে আসলে যতটুকুই বা ছিল, যেহেতু উনি একজন ভালো লেখক ছিলেন এবং ওনার সম্বন্ধে অনেক আলোচনা ছিল জনসম্মুখে, তো যতটুকুই ওনার জন্য আমার একটু 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 শ্রদ্ধাবোধ বা কিছু থেকে থাকতো সেটা তখনই চলে গেছে। জি। আর এখন আজকে যে জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে উনি লিখিত আকারে একটা পোস্ট করেছেন, হাতের লেখার একটা করেছেন বা কোথাও পাঠিয়েছেন, এটা ইন্টারনেটে চলে এসছে, এখানে উনি যে কথাটা লিখেছেন এরপর আসলে মানে আমি তো বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য যে এই ধরনের একটা কলঙ্কিত ব্যক্তিত্ব সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আর কখনো তার পা রাখবেন না, পদার্পণ করবেন না। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য। কারণ এত নোংরা কথা ছাত্রদের নিয়ে, যারা আমি একজন শিক্ষক ভাই, এবং ডক্টর জাফর ইকবাল নাকি মানে কথিত শিক্ষক হয়তো উনি ছিলেন, আমি জানি না ভাই, কারণ আমি একজন শিক্ষক, এবং একজন শিক্ষক হিসেবে আমি আপনাকে বলতে পারি যে যে সত্যিকারের শিক্ষক তার ছাত্রছাত্রীদের জন্য অনেক মায়া থাকে। ছাত্রছাত্রীদের কিছু হলে তাদের উপরে একটু আঘাত আসার কোনো মানে পসিবিলিটিও থাকলে কোনো শিক্ষক চুপচাপ বসে থাকতে পারে না ভাই। হ্যাঁ, আর যে শিক্ষক সে ছাত্রছাত্রীদের অবমাননা করতে পারে না, তাদেরকে বকা দিতে পারে, তাদেরকে পানিশ করতে পারে, চ্যাস্টাইজ করতে পারে, কিন্তু তাদেরকে অসম্মান অবমাননা করতে পারে না একজন সত্যিকার শিক্ষক। সো জি। এর জন্য আমি যে এই ডক্টর জাফর ইকবাল সাহেব কথিত শিক্ষক হয়তো একসময় ছিলেন, আমি জানি না ভাই, কিন্তু যে কথাগুলো উনি বলেছেন ছাত্রদের সম্বন্ধে, তারপর মানে ভাই উনি যদি শিক্ষক হন তাহলে আমি শিক্ষক না। মানে কলঙ্কিত ব্যক্তিত্ব যদি থেকে থাকেন বাংলাদেশের ইতিহাসে, জি। তাহলে এই ধরনের নোংরা কথা বলে এই ভদ্রলোক একজন কলঙ্কিত ব্যক্তিত্ব হলেন। কারণ যেই দুঃখ কষ্ট নিয়ে আমার দেশের আমাদের সন্তানেরা এই যে ঢাকা, জাহাঙ্গীরনগর, চিটাগং, কুমিল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেই দুঃখ কষ্ট বেদনা নিয়ে স্লোগান দিচ্ছিল আমি রাজাকার, সেই দুঃখ কষ্ট বেদনার একটুও না বুঝতে পেরে এই ফ্যাসিস্ট সরকারের চামচামিয়া চাটুকারিতা করবার জন্য এই ধরনের নোংরা কথা যে বলতে পারে ভাই, শিক্ষক আর যাই হোক না কেন ভাই, সত্যিকার শিক্ষক সে হতে পারে না। তো এই ভদ্রলোকের কোনো ধরনের বই বা কিছু কি লিখেছিল আমি ভুলে গেছি ভাই, এই ভদ্রলোক সম্বন্ধে, এবং যেটা সত্যি কথা আমি অভদ্র না, তো আমি কারোর সম্বন্ধে খারাপভাবে কথা বলতে চাই না, কিন্তু এর নামে যে আমি ভদ্রলোকটা যোগ করছি এটাতেও আমার না খুব একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, কারণ ভদ্র তো উনি না। তো না, এই ভদ্রলোক নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আর তবে আরেকটু। এই ধরনের নোংরা মন্তব্য কখনো শিক্ষক ছিলেন এরকম কারোর কাছ থেকে কোনো শিক্ষক ভাই কখনো আশা করে না। আচ্ছা, উনি কেন শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দিয়েছেন বা দিচ্ছেন? দেখেন উনি কেন দিচ্ছেন এটা তো আমি জানি না, আমি অন্তর্যামী না, আমি উনার মনের ভিতরে ঢুকতে পারি না, এবং উনার সাথে আমার ভালো পরিচয় নেই। তবে একটা কারণ তো হতেই পারে, এগেন আমি জানি না, আমি না জেনে বলছি, বাট একটা কারণ তো হতেই পারে যে এই ফ্যাসিবাদ সরকারের চাটুকার চামচা বলে এই ধরনের কথাবার্তা কেউ বলতে পারে। কারণ এই ধরনের কথাবার্তা যারা বলছে, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখি ভাই, এবং আমাদেরও গা জ্বলে যায় যে যারা বলছে এই সরকারের মন্ত্রী মিনিস্টার,
এই সরকারের সময় হাজার হাজার কোটি টাকা আয় করে যাচ্ছে অসৎ উপায়ে, এইসব ব্যক্তিত্বরা এই ধরনের কথা বলে যাচ্ছে। তাহলে আমি ধরেই নিব হয়তো যে এই সরকারের চাটুকার চামচা হবার আশা রাখে বা অলরেডি হয়ে গেছে বলেই এই ধরনের কথাবার্তা বলছে। বাট আসলে কেন বলছে এটা তো আমি বলতে পারবো না, তো আমি জানি না। আমি যেটা ধারণা করতে পারি সাথে ততটুকু আপনাকে বললাম। অধ্যাপক জাফর ইকবালের এই ধরনের মন্তব্য চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে কিনা? একেবারেই না। রাদার চলমান আন্দোলনে সবার কাছে পরিষ্কার হয়ে গেল কার কি আসল রূপ, কে আসলে কত নোংরা, কার মুখে কতখানি কালি লাগানো, কে কতখানি মানে আপনার এই সরকারের চামচা চাটুকার, এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই। না, আন্দোলনের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এই এক জাফর ইকবাল, ওই এক আরেক চামচা, ওই এক আরেক চাকর, এদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে দমায় রাখতে পারবে না। জাফর ইকবাল স্যারের বড় ভাই হুমায়ুন আহমেদের মেয়ে জামাই অধ্যাপক আসিফ নজরুল শিক্ষকদের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে আদর্শিক বিভক্তি দেখা যাচ্ছে গোটা শিক্ষক সমাজের মধ্যে। আপনার মতামত কি? দেখেন, আমি শিক্ষক হিসাবে আমি সকল শিক্ষককে আহ্বান জানাই এই আমাদের ছাত্রদের জন্য, এই কোটা সংস্কার আন্দোলনে যে আমাদের সবার ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছে ওদের পাশে যেন আমরা দাঁড়াই। আমি রাজনৈতিক কর্মী হিসাবে ইতিমধ্যে দাঁড়িয়েছি। গতদিন সারাদিন, আজকে সারাদিন, আগামীকালও সারাদিন আমরা রাজপথেই থাকবো। হ্যাঁ, কিন্তু সেটা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি আছি, শিক্ষক হিসাবেও আমি কিন্তু আছি। কিন্তু আমি বাকি সকল শিক্ষককে, যেমন আজকে আমি দেখেছি, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে রাজপথে নেমে গেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, এআইইউবি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট, আইইউবি সবাই নেমে গেছে। রাজপথ আজকে ছাত্রদের দখলে ছিল। তো এই যে ছাত্ররা যে নেমেছে, আমি ছিলাম ভাই তাদের সাথে, সারাদিন ছিলাম, আগামীকালও থাকবো। কিন্তু আমি শিক্ষকদের আহ্বান জানাই, আপনারা কে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য চাকরি করেন বা কিসের জন্য কি করেন ভুলে যান, আপনার আসল পরিচয় কিন্তু আপনি শিক্ষক। সো আপনার ছাত্র ছাত্রীদের প্রোটেকশনের জন্য, আপনার ছাত্র ছাত্রীদের সাপোর্টের জন্য, আপনার ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ইনশিওর করার জন্য আপনারা প্লিজ সবাই এগিয়ে আসুন, ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়ান। এই চলমান আন্দোলনে শোনা যাচ্ছে যে আমরা গণমাধ্যমে দেখছি যে 2 জন নিহত হয়েছে সম্ভবত, আর অনেকেই অসংখ্য আহত হয়েছে, এমনকি হাসপাতালেই হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, হাসপাতালে যে ছাত্রলীগ হামলা চালিয়েছে, আসলে ছাত্রলীগ হলো আপনার হেলমেট বাহিনী, ছাত্র এদের নামের সাথে যায় না। এটা হলো এই সরকারের সঠিক এবং মানে একদম কুৎসিত গুন্ডা বাহিনী। এই কুৎসিত গুন্ডা বাহিনী নিজেদেরকে ছাত্র বললে আমরা তাদেরকে ছাত্র বলতে পারি না। হ্যাঁ, সেই কুৎসিত গুন্ডা বাহিনী, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের এই কুৎসিত গুন্ডা বাহিনী, এরা যেভাবে গতকাল হাসপাতালে আক্রমণ চালিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আক্রমণ চালিয়েছে, সেই এবং প্রশাসন তখন নীরবভাবে দাঁড়িয়েছিল। এটা কার কর্মসূচি, কার কাজ সাজি আমরা জানি তো ভাই, আমরা বুঝি তো, ঠিক না? এই সরকারের পতন ছাড়া জনগণের জন্য দাঁড়ানো যাবে না। আর এই যে যেটা বললেন, এই যে এই হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনী আসলে সত্যিকারের মানে আমি পুরো 18 কোটি বাংলাদেশির কাছে আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই যে বুয়েটের আবরার ফাহাদকে যখন 6 ঘন্টা পিটিয়ে হত্যা করলো, তারপর ছাত্রলীগ একটা অর্গানাইজেশন হিসাবে এই দেশের মাটিতে এক্সিস্ট করে কিভাবে? আমরা কিভাবে সেটা অ্যালাউ করলাম একটা অর্গানাইজেশন হিসেবে এক্সিস্ট করার? যে ওরা মিছিল করবে, ওরা বড় গলায় কথা বলবে, আবরার ফাহাদের মৃত্যুর পর আমরা কেউ আওয়াজ তুলবো না, এটা তো আমরা হতে দিয়েছি। আজকে এই যে ফুলে ফেপে এত বড় গুন্ডা বাহিনী দাঁড়া হয়েছে কারণ আমরা সবাই হতে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হতে দিয়েছে, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হতে দিয়েছে, বাংলাদেশের জনগণ হতে দিয়েছে, কারণ সবাই একসাথে এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামানো হয় নাই। আজকে যদ্দূর আমি শুনলাম, একটু আগ পর্যন্ত, আমি মাত্র ঘরে ঢুকলাম, একটু আগ পর্যন্ত শুনলাম 4 জন ছাত্রছাত্রী নিহত হয়েছে রংপুরে, চিটাগংয়ে, মানে প্রত্যেকটা শহরে তাণ্ডব মাতিয়ে দিয়েছে এই সরকারি প্রশাসনিক বাহিনী এবং এই হেলমেট বাহিনী। এর বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে ভাই। আমাদের ছাত্রছাত্রীর প্রোটেকশন, এরা শুনেন, শিক্ষক হিসেবে আমাদের সবার ছাত্রছাত্রী, আর তরুণ হিসেবে আমাদের সবার সন্তান। আমি 18 কোটি বাংলাদেশি বাবা মাকে বলছি, আপনারা জেগে উঠেন ভাই, আপনাদের সন্তানকে বাঁচাইতে জেগে উঠেন। সন্তানের আগে আর কিচ্ছু নাই। আর প্রত্যেকটা শিক্ষককে বলছি, আপনার ছাত্র ছাত্রীকে প্রোটেক্ট করতে, আপনার ছাত্র ছাত্রীর জীবন বাঁচাতে, ভবিষ্যৎ বাঁচাতে আপনারা জেগে উঠেন, আপনারা সবাই রাজপথে নামেন।
চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। আমি আশা করব নির্ভীক অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।